এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন শ্রীয়ের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বেগমপুরের পুরনো বাড়িটা। অভিনয় রয়েছে সৌরভধ্বনি সাহা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। বাড়িটার মধ্যে আলাদা করে তেমন কিছু বিশেষত্ব নেই। 70 কিংবা 80-র দশকে বানানো আর 5টা সাধারণ দোতলা বাড়ির মতোই। পাঁচিলের জায়গায় জায়গায় শ্যাওলা আর আগাছা জন্মেছে। এখানে সেখানে দুটো একটা করে ইট খসে পড়ে পাঁচিলটাকে আদ্যিকালের সেই ফোকলা বুড়োদের মতো অনেকটা দেখাচ্ছে। ঢুকতেই মরচে পড়া মাঝারি সাইজের অশক্ত একটা লোহার গেট। গেট পেরিয়ে ছোট্ট এক ফালি একটা উঠোন। দেখভালের অভাবে উঠোনে আগাছাদের বারবারন্ত বেশ ঘন হয়ে উঠেছে। শুকনো পাতা আর ডালপালায় ছেয়ে আছে চারপাশ। দালান পেরিয়ে সরু লম্বা একটা বারান্দা। বারান্দার এক পাশ দিয়ে লোহার রেলিং দেওয়া ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। এছাড়া আছে একটা বড় হল ঘর, দুটো ছোট ছোট ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম। দোতলাতেও প্রায় একই প্যাটার্ন। সব মিলিয়ে একটা মানুষের থাকার জন্য যথেষ্ট। আপনার কোনো অসুবিধা হবে না স্যার, আমি একজনকে বলে রেখেছি। আপনার খাওয়া দাওয়ার বন্দোবস্ত আর ঘরের টুকিটাকি সব কাজকর্ম সেই করে দেবে। আপনার যত দিন ইচ্ছে থাকুন, কোনো সমস্যা নাই। চোখ বুলিয়ে বাড়িটার আশপাশটা একবার ভালো করে দেখে নিচ্ছিল অয়ন। লোকটার কথায় চমক ভাঙে তার। ছোটখাটো চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল পাট করে আঁচড়ানো, গায়ে একটা আধ ময়লা চেক শার্ট আর পাতলা টেরিকটের প্যান্ট। কেমন যেন ধূমকেতুর মতোই হঠাৎ করে উদয় হয়েছিল লোকটা। অবশ্য অয়নের যা পরিস্থিতি ছিল তাতে করে লোকটাকে পেয়ে কোনো দেবদূতের থেকে কম কিছু বলে তার মনে হয়নি। জায়গাটা বেগমপুর স্টেশন থেকে বেশ খানিকটা ভেতরে। অয়ন পেশায় স্কুল ইন্সপেক্টর, নতুন চাকরি, আর প্রথম পোস্টিংয়েই তার বরাতে জুটেছে এই ধ্যারে গোবিন্দপুর, এই বেগমপুর। আধুনিকতার একটা ছোঁয়া লাগলেও বলতে গেলে জায়গাটা গ্রামই। ঝড় উঠতে না উঠতে কারেন্ট চলে যায়। মাটির পথে সবে খোয়া ফেলা হয়েছে। এখনো মেন রোডটা ছাড়া খুব একটা ঢালাই হয়নি। খুব দুর্মূল্য বা দুষ্প্রাপ্য কোনো বস্তুর দরকার হলে সেই কলকাতাতেই যেতে হয়। বা দোকানদার মুচকি হেসে বলে, সপ্তাহ শেষেই এনে দেবো দাদা, চিন্তা করবেন না। এখানে থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া আর দেব দর্শন করা উভয় যে প্রায় সমান ব্যাপার তা হাড়ে হাড়ে অয়ন বুঝেছিল। আর ঠিক তখনই হাজির হয়েছিল এই লোকটা, বাসব পুরকাইত। সন্ধান দিয়েছিল গ্রামের একদম শেষ মাথার এই অদ্ভুত বাড়িটার। আমি তাহলে আসি স্যার, আপনি একটু নিজের মতো করেই মানিয়ে গুছিয়ে নিন।
অয়ন মাথা নেড়ে সম্মতি জানাতেই চলে যাচ্ছিল লোকটা। হঠাৎ কি মনে হতে পেছনে ঘুরে আবার দাঁড়িয়ে পড়ল। অয়ন জিজ্ঞাসা করে, কিছু বলবেন? লোকটা মাথা চুলকে সামান্য ইতস্তত করে বলে, আগে দুটো কথা স্যার। প্রথমত যেটা বলার সেটা হলো, কেউ যদি এ বাড়ি নিয়ে আপনাকে কিছু বলে একদম গায়ে মাখবেন না, বুঝলেন? বুঝতেই পারছেন, একটু পুরনো বাড়ি হলেই কত লোকে কত কথা বলে, তার উপর আবার এই গ্রামগঞ্জের ব্যাপার, তাই আর কি। ওসব নিয়ে একদম ভাববেন না স্যার। আর দ্বিতীয় কথাটা একটা অনুরোধ বলতে পারেন। এ বাড়ির যে আগের মালিক, মানে এ বাড়িটা যিনি তৈরি করেছিলেন, উনি ছিলেন একজন জজ সাহেব। খুব ভালো লোক ছিলেন স্যার, তাকে সবাই খুব মান্যগণ্য করত। দোতলার প্রথম ঘরটা ওই সাহেবেরই ছিল। ওখানে দেখবেন একটা চেয়ার আছে, লাল ভেলভেটের গদি মোড়া। ওটা সাহেবের খুব প্রিয় ছিল, জানেন? আপনি সব কিছু ব্যবহার করুন, যেখানে ইচ্ছা থাকুন, কোনো অসুবিধা নেই। শুধু লোকটা থেমে যায়। অয়ন ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, শুধু কি? শুধু ওই চেয়ারটায় কখনো বসবেন না, পারলে ওটাকে না ছুলেই ভালো হয়। আসলে কি জানেন তো স্যার, মানুষ যেখানে থাকে সেখানে দীর্ঘদিন থাকতে থাকতে তার সত্তার একটা ছাপ পড়ে যায়। সেই মানুষটা চলে গেলেও কিছু জিনিসে সেই ছাপ অনেক দিন পর্যন্ত থেকে যায়। এসব না মোছাই ভালো। আসলে আমরা সবাই কম বেশি নিজের অস্তিত্বকে ভালোবাসি। প্রত্যেকেই চাই এই পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনোভাবে একটু হলেও আমাদের অস্তিত্বের ছাপ থেকে যাক। অয়ন মুখে কিছু বলে না, কিন্তু লোকটার বলার ভঙ্গিতে তার হাসি পেয়ে গেল। লোকটার মাথায় নিশ্চয়ই হালকা গোলমাল আছে। তার সব কিছু ভালো হলেও বড্ড বেশি বকে। অয়নের ঠোঁটে মুচকি একটা হাসি খেলে যায়। হয়তো সেটাকেই তার সম্মতির লক্ষণ ধরে নিয়ে ওকে বিদায় জানিয়ে চলে যায় লোকটা। পুরনো কোনো কড়িবর্গার ফোঁকর থেকে কর্কশ স্বরে একটা টিকটিকি ডেকে ওঠে কোথাও। দুপুরে এক বৃদ্ধা এসে রান্নাবান্না সহ ঘরের যাবতীয় কাজকর্ম করে দিয়ে গেছেন। সেদিক থেকে অয়নের আপাতত একেবারে ছাড়া হাত পা। বৃদ্ধার কাজ নিয়ে কোনো অভিযোগ নেই অয়নের। তবে মহিলা যেন বড়ই অদ্ভুত। সম্ভবত কানই শোনেন না এবং সেই সাথে হয়তো কথাও বলতে পারেন না। তবে সেই নিয়ে অয়নের কোনো সমস্যা নেই। একদিক থেকে বরং ভালোই হয়েছে তার। এই নৈঃশব্দ পুরীতে তার নিশ্ছিদ্র নীরবতার শান্তি ভঙ্গ করার জন্য আর কেউ রইল না। বৃদ্ধার বয়স হলেও এখনও অবিকল যন্ত্রের মতো কাজ করতে পারেন। নিজের মতো সব কাজকর্ম করে নিয়ে ঠিক সন্ধ্যার আগেই কখন যে চলে গেছেন অয়ন সেটাও বুঝতে পারেনি। আপাতত এই গোটা বাড়িটা অয়ন ছাড়া আর দ্বিতীয় কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। একাকিত্ব অয়নের বরাবরই ভীষণ পছন্দের। ছোট থেকে একা থাকতেই বেশি ভালো লাগে তার।
লোকজনের ভিড়ে দম বন্ধ হয়ে আসে অয়নের। সামনের বারান্দায় দাঁড়িয়ে বুক ভরে একটা নিঃশ্বাস নেয়। একটা বহুদিনের জমা পুরনো গন্ধ ওর নাকে এসে ঝাপটা মারে। নিস্তব্ধতার নিজস্ব একটা ছন্দ আছে, নির্জনতার একটা সৌন্দর্য আছে। চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত সেটাই উপলব্ধি করার চেষ্টা করে ও। আকাশটা সেই দুপুর থেকে গুমোট হয়েছিল। বিকেল থেকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে এলোমেলো ঝোড়ো হাওয়া। ঘড়িতে প্রায় সন্ধ্যা 7:30 মতো বাজে। বাইরে ঝড় জলের অস্থিরতা আরও জোরালো হয়েছে এখন। জানালার শাঁসির ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক চোখে পড়ছে। লোকটার বলা দোতলার সেই প্রথম ঘরটা, যেটা কিনা সেই জজ সাহেবের ঘর ছিল কোনো এক সময়, সেটাকেই নিজের আস্তানা হিসেবে অয়ন বেছে নিয়েছে। অবশ্য তার একটা কারণও আছে। আসলে পুরো বাড়িটা ঘুরে ফিরে এই ঘরটাকেই সব থেকে বেশি ভালো বলে মনে হয়েছিল অয়নের। তবে লোকটার কথা একেবারে ফেলে দেয়নি ও। এ ঘরে সত্যি একটা বড় সড়ো লাল ভেলভেটের গদি মোড়া চেয়ার আছে। ঘরের এক কোণে সাদা একটা কাপড় চাপা দিয়ে রাখা ছিল জিনিসটা। অয়ন সেটাকে একবার দেখে টেকে যথাস্থানে ফেলে রেখেছে আবার। ঘরটা সাইজে খুব একটা বড় না হলেও বেশ ছিমছাম আর পরিপাটি। ওই চেয়ারটা ছাড়া সেগুন কাঠের একটা সিঙ্গেল বেড, একটা স্টাডি টেবিল, সাথে ছোট্ট একটা কাঠের চেয়ার আর একটা মাঝারি সাইজের ওয়ার্ড্রব আছে। আরও একটা জিনিস আছে, জিনিসটা ভারী অদ্ভুত তবে বেশ সুন্দর। দরজার উপরে ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঝোলানো লাল রঙের মোটা একটা নাইলনের দড়ি, আর সেই দড়ি থেকে ঝোলানো কয়েকটা ছোট ছোট ঘণ্টার মতো জিনিস। সম্ভবত জিনিসটা সেই অনেকটা উইন্ড চাইমের মতো কাজ করে। খোলা জানালা দিয়ে আসা ঝোড়ো হাওয়ায় অল্প অল্প নড়ছে ঘণ্টাগুলো, আর সেই সাথে মৃদু একটা টুংটাং শব্দ ভেসে আসছে। টেবিলের উপর শরীরটাকে প্রায় ঝুঁকিয়ে দিয়ে এক মনে টান টান একটা থ্রিলার পড়ছিল অয়ন। শেষ হতে আর মাত্র কয়েক পৃষ্ঠা বাকি। বুঁদ হয়ে বইয়ের পাতাতেই সে ডুবেছিল। হঠাৎ মৃদু একটা খচমচ শব্দ কানে এলো তার। প্রথমটায় বইয়ের নেশায় ব্যাপারটা অতটা আমল দেয়নি অয়ন, কিন্তু এরপর যেটা হলো তাতে চমকে উঠতে এক প্রকার বাধ্যই হলো সে। হঠাৎ ওর মনে হলো কতগুলো ছোট ছোট আঙুল যেন ওর পায়ের পাতা দুটো আলতো করে ছুঁয়ে গেল একবার। চমকে উঠে ডেস্ক ছেড়ে ধরপড় করে উঠে দাঁড়ায় অয়ন। কে কে কে? শব্দটা যেন নিজে থেকেই ওর গলা চিরে বেরিয়ে আসে, কিন্তু পর মুহূর্তেই আবার সেই আলতো কিচকিচ শব্দে নিজের নির্বুদ্ধিতায় নিজেই হেসে ওঠে ও। ও বাবা, ইঁদুর! ইঁদুর, সত্যি তো।
এই পুরনো ফাঁকা বাড়িতে ইঁদুর ছাড়া আর কেই বা তার পায়ের পাতায় সুরসুরি দিতে আসবে? তবে ইঁদুরটা বেশ নধর সাইজের। অয়নের হুড়মুড়িয়ে উঠে দাঁড়ানোর শব্দে একটু দূরে সরে সেটা দাঁড়িয়েছে, পিটপিটে চোখে তার দিকেই তাকিয়ে আছে যেন। কত হলো দাদা? এই আপনার হলো গিয়ে এই 1, 2, 3, 4, 5টা মাল। হ্যাঁ, মোট হচ্ছে 243 টাকা। হ্যাঁ, এই যে। 3 টাকা খুচরো হবে। আসুন। বাসব পুরকাইত লোকটা ভুল কিছু বলেনি। এ বাড়িতে থাকতে তেমন কোনো সমস্যা হচ্ছে না অয়নের। তবে স্থানীয় লোকজন যেন সত্যি একটু এড়িয়ে চলছে তাকে। সেটা অবশ্যই এলাকায় সে নতুন বলে হতে পারে। অয়ন যেহেতু একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই সেই নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। কিন্তু গত কয়েকদিন ইঁদুরের উপদ্রবটা বেশ বেড়েছে। এই নিয়ে কাজের বৃদ্ধা মহিলাটিকে বলতেও গিয়েছিল অয়ন, কিন্তু মহিলা সম্ভবত তার কথার কিছুই বুঝতে পারেনি। কেমন যেন নির্লিপ্ত শূন্য দৃষ্টিতে চুপচাপ তাকিয়েছিলেন। অগত্যা ইঁদুর তাড়াতে অয়নকে নিজেই ব্যবস্থা নিতে হয়েছে। সেদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে দোকান থেকে ইঁদুর মারার বিষ নিয়ে সে এসেছিল। কিন্তু আশ্চর্যের কথা হলো, ইঁদুরের উপদ্রব তাতেও বিন্দুমাত্র কমেনি। তারা আগের মতোই বহাল তবিয়তে নিজেদের রাজত্ব বেশ বাড়িয়ে চলেছে। রাত জেগে বই পড়াটা অয়নের বহুদিনের অভ্যাস। অন্যান্য দিনের মতোই বিছানায় আধশোয়া হয়ে বই পড়তে পড়তে কখন যেন চোখটা লেগে এসেছিল ওর। সে নিজেও বুঝতে পারেনি। ঘুমটা ভাঙল একটা জোরালো কিচকিচ শব্দে। অয়ন চোখ কচলে বিছানায় উঠে বসতেই বাইরে খুব কাছেই কড়কড় করে একটা বাজ পড়ল কোথাও। কদিন ধরেই এমন একটানা বৃষ্টি হয়ে চলেছে। কেমন যেন ভিজে স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া। অয়ন দেখল বিছানার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে না। মনে হচ্ছে আবার কারেন্ট গেছে। সম্ভবত লোডশেডিং হয়েছে। রাত এখন কটা বাজছে কে জানে। ছোট্ট একটা হাই তুলে আড়মোড়া ভাঙে অয়ন। আর তখনই একটু আগে শোনা সেই কিচকিচ শব্দটা আবার কানে আসে তার। না, তোর বাবাজিদের উপদ্রবটা সত্যিই বেড়েছে। কিছু একটা ব্যবস্থা না করলেই নয়। মনে মনে অয়ন চিন্তা করে। হঠাৎ মাথার পাশের টেবিল ল্যাম্পটা টপ করে আবার জ্বলে ওঠে। কারেন্ট এসেছে। আধো ঘুম ঘুম চোখে টেবিল ল্যাম্পের আবছা মৃদু আলোয় গোটা ঘরটা এবার চোখে পড়ে ওর। মেঝের দিকে চোখ পড়তেই বেশ বিরক্ত হয় অয়ন। 2-4টে নধর সাইজের ইঁদুর সারা ঘরময় ছোটাছুটি করে চলেছে।
ওরাই করছে ওই কিচকিচ শব্দটা। বিরক্ত হয়ে ওগুলোকে ঘর থেকে তাড়াতে বিছানা ছেড়ে ও নেমে আসে। এই, হুশ হুশ, হ্যাট, হ্যাট, যা। মুখ দিয়ে শব্দ করে প্রাণীগুলোকে তাড়ানোর চেষ্টা করে অয়ন, যদিও প্রাণীগুলোর মধ্যে যাওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। অয়ন দেখে একটা বেশ বড় সাইজের ইঁদুর পিটপিটে চোখে তার দিকেই তাকিয়ে আছে। আবছা অন্ধকারে তার খুদে খুদে চোখ দুটো জল করছে। প্রাণীটা যেন বলতে চাইছে, এ বাড়িতে অনধিকার প্রবেশকারী তারা নয়, বরং সেটা অয়ন নিজেই। প্রাণীগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভারী অদ্ভুত একটা কথা মনে হয় অয়নের। মনে হলো যেন ইঁদুরগুলোর সাইজ রাতারাতি আগের থেকেও বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে। ইঁদুরের উপদ্রবটা দিন দিন বেড়েই চলেছে। বাড়ির কোথাও পা দেওয়ার উপায় নেই, সর্বত্র সেই এক বিরক্তিকর কিচকিচ শব্দ। মাঝে বাসব পুরকাইত একবার খোঁজ নিতে এসেছিল, তখন তাকে ব্যাপারটা জানিয়েছিল অয়ন, কিন্তু লোকটা যেন তেমন গ্রাহ্যই করল না। হাত নেড়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে সে বলেছিল, ওরা অবলা প্রাণী, ওদের নিয়ে খামোখা দুশ্চিন্তা করবেন না। সমস্ত বাড়ি জুড়ে ইঁদুরের রাস্তা না, যাবতীয় দরকারি জিনিসপত্রে ইঁদুরের দাঁতে কাটার দাগ, আর আপনি বলছেন দুশ্চিন্তা করব না? আরে মশাই, এভাবে থাকা যায় নাকি? অয়নের কথা শুনে কেমন যেন অদ্ভুতভাবে হেসেছিল লোকটা। খানিকটা আনমনেই বলেছিল, ওরা এবাড়ির আদি বাসিন্দা, সেই কবে থেকে আছে, ওদের বেশি না ঘাটানোই ভালো। পুরকাইত লোকটার মাথায় নিঃসন্দেহে ছিট আছে। তাকে যে এ নিয়ে বলে বিশেষ কিছু লাভ হবে না, এটা অয়ন সেদিনই বুঝতে পেরেছিল। অগত্যা সেও আর বেশি ঘাঁটায়নি লোকটাকে। আদুরে গলায় ডেকে ওঠে প্রাণীটা, ছোট্ট কুচকুচে কালো, আলতো নরম একটা শরীর। আজ সকালেই বাড়ির উঠোনে একে এক প্রকার আবিষ্কারই করেছে অয়ন। পশ্চিমের ভাঙা পাঁচিলটার উপর ল্যাজ ঝুলিয়ে বসেছিলেন এই মহাশয়। সকালবেলা বারান্দায় বসে চা খেতে খেতেই এনার দিকে চোখ গিয়েছিল অয়নের। কাছে গিয়ে গায়ে একটু হাত বুলিয়ে দিতেই গলা দিয়ে একটা মৃদু গড়গড় শব্দ উঠে এসেছিল প্রাণীটার। কিছুক্ষণের মধ্যেই ওর সাথে বেশ ভাব হয়ে গিয়েছিল অয়নের। অয়নের দিকে তাকিয়ে আদুরে গলায় একবার ডেকে উঠেই আবার নিজের দুধের বাটিতে মন দেয় বেড়ালটা। অয়ন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু হেসে বলে, বেশ করে খেয়ে নে বেটা, রাত হলেই শিকারে বেরোতে হবে, বুঝলি? প্রাণীটা কি বোঝে কে জানে, সে মৃদু গলায় আবার ডেকে ওঠে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু খুশি লাগছে অয়নের। কাল রাতে ইঁদুরের হুটোপাটির শব্দ কানে আসেনি তার। মনে মনে লিওর ওপর বেশ প্রসন্নই হয়েছে সে। হ্যাঁ, সেই ছোট্ট বিড়াল ছানাটার নাম
লিও। হ্যাঁ, সে ছোট্ট বিড়াল ছানাটার নাম লিও। এই নামটাই অয়ন রেখেছে। লিও, লিও, আহা! কাজের বৃদ্ধার রেখে যাওয়া চায়ের পেয়ালায় আলতো চুমুক দিতে দিতেই লিওর খোঁজ করে অয়ন। লিওর যদিও কোনো সাড়া পাওয়া যায় না। সারা রাত ইঁদুর তাড়িয়ে নিশ্চয়ই বেটা ক্লান্ত হয়ে পড়েছে। মনে মনে এটা ভেবেই ভেতর বাড়ির দিকে সে পা বাড়ায়। সিঁড়ি দিয়ে উঠে দোতলার বারান্দার একেবারে শেষ প্রান্তে এসে অয়নের গলাটা থমকে যায় হঠাৎ। কিসের যেন একটা বিশ্রী মরা পচা গন্ধ এসে নাকে ঝাঁপটা মারে তার। নির্ঘাত কোনো ইঁদুর মরে পড়ে আছে কোথাও। জিনিসটাকে খুঁজে জায়গাটা পরিষ্কার করতে হবে, না হলে পচে আরও গন্ধ বেরোবে। এটা চিন্তা করেই সামনের দিকে আরও কয়েক পা এগিয়ে যায় অয়ন। বারান্দার এদিকটায় বড় একটা আশা হয় না। উঠোন থেকে ঝাঁকড়া একটা ছাতিম গাছ দেওয়াল বেয়ে উঠে এদিকের অনেকটা অংশ আড়াল করে রেখেছে। দিনের বেলাতেও তাই আবছা আলো আঁধারিতে জায়গাটা সবসময় ঢেকে থাকে। দুপা এগোতেই হঠাৎ কিছু একটা জিনিসে হোঁচট খায় অয়ন। জিনিসটা কি সেটা দেখতেই থেমে যায় সে। ছাতিম গাছের ঝাঁকড়া ঝাঁকড়া ডালপালার আড়াল ভেদ করে মেঘলা দিনের ফ্যাকাশে নরম আলো এসে চুঁইয়ে পড়েছে। সেই মরা দিনের আলোতেই জিনিসটা প্রথম চোখে পড়ে অয়নের। একটা ছোট্ট কুচকুচে কালো শরীর মরে শক্ত স্থির হয়ে পড়ে আছে মেঝেতে। গায়ে অসংখ্য ক্ষতের দাগ। তার ক্ষুদে সবুজ চোখ দুটো যেন প্রবল আক্রোশে নৃশংসভাবে খুবলে নিয়েছে কেউ। একটা কালচে রক্তের দাগ মেঝের উপর দিয়ে অনেকটা গড়িয়ে গিয়েছে কোনা ট্রেনের দিকে, আর তার উপর অনেকগুলো ছোট ছোট পায়ের ছাপ, অবিকল ইঁদুরের পায়ের দাগের মতো। লিও, লিও! আর সামলাতে পারে না অয়ন। তার গলা চিরে কোনো মতে বেরিয়ে আসে নামটা। লিও! মেঝের উপরেই হাঁটু মুড়ে সে বসে পড়ে। লিও, লিও! ওরা এই বাড়ির বাসিন্দা। সেই কবে থেকে আছে, ওদের বেশি না ঘাটানোই ভালো। পার্শ্ব পুরকাই এখানে হঠাৎ কখন এলো লোকটা? ওই অবস্থার মধ্যেও কোনো মতে পেছন দিকে ঘাড় ঘোরায় অয়ন। কিন্তু কোথায় কে? কেউ তো নেই। তবে কি ভুল শুনল সে? এতটা ভুল? এই ঘটনার পর আরও 3টে দিন কেটে গিয়েছে। না, বাসব পুরকাইত আর আসেনি। সত্যি বলতে গেলে এ বাড়িতে ওই বৃদ্ধা কাজের মহিলা ছাড়া আর কেউই আসে না। একাকিত্ব অয়নের বড় পছন্দের, কিন্তু পছন্দের কোনো কিছুই বোধহয় মাত্রাতিরিক্ত সহ্য হয় না কখনো। অয়নের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এই বিপুল একাকিত্ব, এই এত বড় বিশাল একটা বাড়ির নিস্তরঙ্গ জীবন
আজকাল কেমন যেন গ্রাস করতে আসে তাকে। নির্জনতার সুর আর ভালো লাগে না। মানুষের শব্দ শুনতে, তাদের অর্থহীন প্রলাপ শুনতেও ওর বড্ড ইচ্ছে হয়। এখানে আসা অবধি কথা বলার মতো একটাও মানুষ কোথাও খুঁজে পায়নি অয়ন। দোকানে জিনিসপত্র কিনতে গেলেও অয়নের মনে হয় দোকানি যেন দরকারি জিনিসপত্রগুলো কোনো মতে তাকে গুছিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচে। রাস্তায় বেরোলে অয়নের মনে হয় আশেপাশের লোকগুলো তার অগোচারে তারই দিকে তাকিয়ে আছে যেন। অথচ ডেকে একটু কিছু বলতে গেলেই কেউ কোথাও নেই। অয়ন বেশ বুঝতে পারছে একটা চাপা দমবন্ধকর অস্বস্তি যেন দিন দিন একটু একটু করে ক্রমশ ঘিরে ধরছে তাকে। আসলে ওই বিড়ালটার অমন অস্বাভাবিক মৃত্যুটাই অয়নকে বড় ভাবাচ্ছে। তার উপর গত 3 দিন ধরে একটানা বৃষ্টি পড়েই চলেছে। সেই সাথে মেঘেদের ক্রমাগত গুরু গুরু গর্জন আর এলোমেলো ঝোড়ো হাওয়ার দাপটে প্রকৃতি যেন মাতাল হয়ে উঠেছে। দুর্যোগ কমার কোনো লক্ষণই নেই। ঘড়ির কাঁটা রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। সেই সন্ধ্যা থেকে কারেন্ট অফ হয়ে আছে। মোমবাতির হলদে শিখাগুলো বোধহয় একটানা জ্বলতে জ্বলতে ক্লান্ত হয়ে পড়েছে এখন। গত কয়েক রাত ধরে ঠিকঠাক ঘুম আসেনি অয়নের। ঘুমের মধ্যে যতবার সে এপাশ ওপাশ করেছে ততবারই তার মনে হয়েছে কেউ যেন সারা ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। অয়নের মনে হয়েছে নিশ্চয়ই এসবই ওই ইঁদুরের কাণ্ড, কিন্তু তাতেও খচখচানিটা ঠিক যায়নি তার। ইঁদুরের পায়ের শব্দ কি এত ভারী হয়? এই কদিনে সেই অদ্ভুত ভাবনাটা যেন অয়নের মাথার ভেতর ক্রমশ আরও জোরালো হয়ে উঠেছে। তার শুধুই মনে হচ্ছে ইঁদুরগুলো যেন দিন দিন আকারে বড় হয়ে উঠছে। ঘরের আনাচে কানাচে লেগে থাকা তাদের পায়ের ছাপগুলো যেন আরও বড় মনে হচ্ছে আজকাল। কিন্তু এ কি সম্ভব? নাকি দিনের পর দিন এই নির্জন পুরীতে একা থাকতে থাকতে এসব অদ্ভুত ভাবনা ক্রমশ চেপে বসছে তার মাথায়। অয়ন বেশি কিছু ভাবতে পারে না। আজকাল এই বাড়িতে বড্ড বেশি দম বন্ধ লাগে। তার মনে হয় সে যেন পাগল হয়ে যাবে এবার। নিচের বড় গ্র্যান্ডফাদার ক্লকটা থেকে ঢং ঢং করে 11টা বাজার শব্দ ভেসে আসছে। আজ কেন জানি না কিছুতেই এক ফোঁটাও ঘুম আসছে না অয়নের। মোমবাতির আলোয় মাথা যন্ত্রণা করছে। বই পড়ারও উপায় নেই কোনো। ঘরের ভেতর অসহিষ্ণুভাবে পায়চারি করছিল অয়ন। বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মাঝেই বিদ্যুতের আঁকা বাঁকা হলদে রেখায় আকাশের নিরেট কালো বুকটা চিরে ফালা ফালা হয়ে যাচ্ছে। হঠাৎ একটা সরসর শব্দে সম্বিত ফেরে অয়নের। চমকে পিছনে ফিরেও একটা বেশ মোটা সোটা ইঁদুর
তখন যেন ঘরে এসে ঢুকেছে। অয়ন দেখে প্রাণীটা কি করে যেন সেই লাল গদি আঁটা চেয়ারটায় গিয়ে বসেছে। অয়নের মনে হয় যেন দাঁত দিয়ে টেনে চেয়ারের উপরের সাদা চাদরের আবরণটা সরানোর চেষ্টা করছে প্রাণীটা। দৃশ্যটা দেখে হঠাৎ কেমন যেন রাগ হয়ে যায় অয়নের। তার মনে হয় আজ এই সমস্ত যাবতীয় অস্বস্তির জন্য এই চার পেয়ে প্রাণীটাই যেন দায়ী। রাগের মাথায় কি মনে হতে টেবিলের উপর থেকে ভারী একটা বই তুলে নিয়ে প্রাণীটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে অয়ন। কিন্তু জিনিসটা ওটার গায়ে না লেগে ছিটকে পড়ে মেঝেতে। প্রাণীটার মধ্যে বিশেষ কিছু হেলদোল দেখা যায় না, সেটা শুধু কিচকিচ একটা শব্দ করে সরে যায় একপাশে। একটা বুনো রাগ যেন খানিকটা অকারণেই অয়নের শরীর বেয়ে উঠে আসতে থাকে ক্রমশ। টেবিল থেকে একটা কাঁচের পেপার ওয়েট হাতের মুঠোয় তুলে নিয়ে এক পা করে চেয়ারটার দিকে এগিয়ে যায় অয়ন। কি শালা এবার কোথায় পড়াস? ইঁদুরটা তার ছোট ছোট জলজলে চোখ দুটো মেলে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। অয়ন চেয়ারটা লক্ষ্য করে ওর হাতে ধরা পেপার ওয়েটটা সজোরে ছুঁড়ে মারে, কিন্তু এবারেও ইঁদুরটার গায়ে সেটা লাগে না। চেয়ারের গায়ে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে সেটা গড়িয়ে একটা অন্ধকার কোণে ঢুকে যায়। খানিক টুকরো টুকরো কাঁচের পলা ছড়িয়ে পড়ে এদিক ওদিক। মোমবাতির ক্ষীণ হলদে আলোয় এক মুহূর্তের জন্য অয়নের হঠাৎ মনে হয় ইঁদুরটার চোখ দুটো যেন তপ করে জ্বলে উঠল একবার। তীক্ষ্ণ একটা কিচকিচ শব্দ করে চেয়ারটার একেবারে মাথার উপরে চড়ে বসে প্রাণীটা। কোনো কারণ ছাড়াই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পুরকাইত লোকটার বলা সেই নিষিদ্ধ চেয়ারটার উপরেই পা রাখে অয়ন। সাথে সাথেই ইঁদুরটা চেয়ার থেকে এক লাফে গিয়ে ওঠে উইন্ড চাইমের মতো সেই লাল রঙের দড়িটার ওপর। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের বোধহয় সহজাত একটা আকর্ষণ কাজ করে। অয়নের মনের অবচেতনেও চেয়ারটার প্রতি ধীরে ধীরে একটা আকর্ষণ তৈরি হয়েছিল বোধহয়। সেই টানেই কি তাকে প্রাণীটা ওকে এখানে টেনে নিয়ে এসেছে, নাকি তা এখন আর ঠিক মাথায় আসে না অয়নের। দুপায়ে ভর করে চেয়ারটার উপর দাঁড়িয়ে স্থির চোখে সে চুপচাপ তাকিয়ে থাকে ইঁদুরটার দিকে। কেমন একটা ঘোর যেন চেপে বসেছে তার মাথার ভেতর। তার কেবলই মনে হচ্ছে ওই প্রাণীটাকে ধরতেই হবে তাকে। পাটা সামান্য উঁচু করে দড়িটাকে স্পর্শ করতে চায় অয়ন। হঠাৎ কিভাবে যেন দড়িটা পেঁচিয়ে গিয়ে অয়নের গলার সাথেই জড়িয়ে যায়। অয়ন ছটফট করে সেটাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দড়ির ফাঁসও একটুও আলগা হয় না, উল্টে আরো শক্ত হয়ে গলার উপর এঁটে বসে যেন। আর ঠিক তখনই অয়নের পায়ের ধাক্কায় মেঝেতে ছিটকে পড়ে লাল গদিমোড়া সেই বিশাল চেয়ারটা। দড়িটার সাথে ধস্তাধস্তি করতে করতে শূন্যে ঝুলতে থাকে অয়নের শরীরটা। অয়নের মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে তার। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে এবার। নিঃশ্বাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে সে। সেই অবস্থাতেই প্রায় ঠিকরে পড়া চোখ দুটো দিয়ে অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ে অয়নের। সে দেখে একটু আগে মেঝের উপর ছিটকে পড়া সেই চেয়ারটাকে কে যেন সযত্নে তুলে দাঁড় করিয়েছে আবার। আর তার উপর বসে আছে একটা অন্ধকারে মোড়া অবয়ব। তার পরনে অবিকল জজ সাহেবের মতো কালো পোশাক।
কোলের উপর রাখা একটা ডায়েরি আর হাতের মুঠোয় ধরা একটা কলম। কিন্তু পোশাকের জায়গায় জায়গায় মাটি লেগে আছে তার, যেন এইমাত্র পাতালের কোন অতল গভীর থেকে সে উঠে এসেছে। তার চামড়ার রং অদ্ভুত ফ্যাকাশে, যেন তার দেহ আলোর স্পর্শ পায়নি বহুকাল। চোখের জায়গা দুটোতে কিচ্ছু নেই, সম্পূর্ণ অন্ধকারে ঢাকা প্রকাণ্ড দুটো গহ্বর শুধু। সেখান থেকে বেরিয়ে আসছে কুৎসিত দর্শন সাদা সাদা কীটের দল। গা থেকে একটু একটু করে চামড়ার আস্তরণ যেন খসে পড়ছে তার, আর সেই পচা গলা মাংসের আস্তরণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রকাণ্ড কতগুলো ইঁদুর। অয়নের শরীরটা ছটফট করে উঠছে বারংবার। প্রাণপণে নিজেকে ছাড়ানোর সে ব্যর্থ চেষ্টা করে। উল্টো দিকে বসে থাকা অবয়বটি ফ্যাকাশে ঠোঁটে অদ্ভুত কুটিল একটা হাসি খেলে যায়। কয়েক মুহূর্ত ঘাড় কাত করে অয়নের দিকে তাকিয়ে থাকে সেই ছায়া মূর্তি। পর মুহূর্তেই নিজের হাতে ধরা কলমটার মাথাটা ডায়েরির পাতায় সজোরে চেপে ধরে সে। মট করে একটা শব্দ হয়, ভেঙে যায় কলমের নিপটা। কালির দাগ ছিটকে এসে লাগে ডায়েরির প্রায় হলদে হয়ে আসা পৃষ্ঠায়। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ স্থির হয়ে যায় অয়নের দেহটা। খোলা জানালা দিয়ে এক ঝলক দমকা বাতাস ঘরে ঢুকে আসে। তার দাপটে ক্যাচ ক্যাচে একটা শব্দ করে ঘড়ির পেন্ডুলামের মতো দুলতে থাকে অয়নের নিথর হয়ে যাওয়া শরীরটা। মিষ্টি সুরে বেজে ওঠে দড়িতে চড়ানো ছোট ছোট ঘণ্টাগুলো। দুর্যোগ কেটে গিয়েছে। সকালের নরম রোদ এসে লুটোপুটি খাচ্ছে ঘরের মেঝেতে। পায়ে পায়ে নিজের প্রাক্তন মনিবের ঘরে এসে দাঁড়ায় বাসপুরকাই। সিলিং থেকে ঝুলতে থাকা প্রাণহীন নিথর শরীরটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণায় অদ্ভুত একটা তৃপ্তির হাসি খেলে যায়। সেই বৃদ্ধা মহিলা এক মনে ঘর ঝাড় দিচ্ছেন, কোনো হেলদোল নেই তার। যেন এই দৃশ্য তার কাছে খুব সাধারণ কোনো নিত্য নৈমিত্তিক ঘটনা। পায়ের শব্দে নিজের ঘোলাটে চোখ দুটো তুলে ফ্যাকাশে শূন্য দৃষ্টিতে একবার বাসবের দিকে সে তাকায়। তারপর নিজের কাজে মন দেয়। কে জানে কবে নতুন অতিথি চলে আসে আবার। তার জন্য সবকিছু গোছগাছ করে রাখতে হবে না। কাজে অবহেলা যে তার একেবারে পছন্দ নয়। সিলিং থেকে ঝুলতে থাকা শরীরটার দিকে আরো কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে লোকটা। মৃত্যুর গন্ধ অনেকটা নেশার মতো। একটা জীবন নেওয়া তো সহজ কথা নয়। একটা নেশা আছে এর মধ্যে, অদ্ভুত এক রোমাঞ্চ আছে।
মৃত্যুদণ্ড দিতে দিতে জজ সাহেবের মধ্যেও মৃত্যুর নেশা ধরে গিয়েছিল। আর এই নেশাই তো কাল হলো তার। শিকার না পেয়ে শেষটায় নিজেকেই একদিন ওই চেয়ারটা থেকে, কিন্তু তাতে কি হয়েছে? চলে গেলেই কি সব শেষ হয়ে যায়? অভ্যাস কি এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? কখনো যেতে পারে? কিন্তু সাহেব তার বড্ড দয়ালু। এমনি এমনি শাস্তি তিনি দেন না। জজ সাহেব বলে কথা। অবিচার কি আর করতে পারেন? দোষ তো এই লোকগুলোরই। ঠিক কোনো না কোনো ভুল করবেই করবে। এই যেমন এই ছেলেটা, বাসব কি নিষেধ করেনি তাকে? বলেনি এ বাড়ির নিয়ম কানুনে হস্তক্ষেপ না করতে? কিন্তু সে ছোঁড়া সেসব শুনলে তো বাসব বোঝে মৃত্যু এ বাড়িতে আসলে একটা খেলার মতো। আজকাল তার মনে হয় সাহেবের থেকে ধীরে ধীরে এই অদ্ভুত খেলার নেশাটা বোধহয় তার মধ্যেও অনেকটাই সঞ্চারিত হয়েছে। ওই ইঁদুরগুলোর মতো জ্যান্ত মানুষের তুলনায় সেও বুঝি লাশকেই বেশি পছন্দ করে এখন। মৃত্যুর একটা আলাদা গন্ধ আছে, কেমন যেন মাতাল করা ঝিমঝিমে একটা গন্ধ। বুক ভরে নিঃশ্বাস নেয় বাসব পুরকাইত, যেন প্রাণপণে সেই গন্ধের শেষ লেশটুকু অবধি নিজের মধ্যে টেনে নেওয়ার সে চেষ্টা করে। তার ঠোঁটের কোণে লেগে থাকা আলতো হাসির রেখাটা আরো খানিকটা প্রশস্ত হয়। ঠোঁট জোড়া ঈষৎ নড়ে ওঠে তার, যেন এই ঘরেই উপস্থিত অদৃশ্য কারোর উদ্দেশ্যে চোখ বন্ধ করে সে বিড়বিড় করে কি সব যেন বলে চলে। হে প্রভু, এভাবেই আমার উৎসর্গ গ্রহণ করুন, শক্তি দিন। অপেক্ষা করুন, আবার নতুন কোনো শিকারকে আপনার পায়ে ঠিক অর্পণ করব আমি। এই বাড়ির প্রতিটা অলিন্দে লেগে থাকা মৃত্যুর এই আদিম গন্ধ চির আয়ুষ্মান হোক। মৃত্যু আপনার শিল্প, মৃত্যু আপনার ধর্ম। অপেক্ষা করুন প্রভু, আবার কাউকে না কাউকে মৃত্যুর চেনা অলিন্দে আমি ঠিক ফিরিয়ে আনবই। বাসব পুরকাইতের কথাটা শেষ হতে না হতেই কোথা থেকে তীক্ষ্ণ স্বরে একটা ইঁদুর ডেকে ওঠে।